গা গরম করার জন্য একটু দৌড়াই, অনেক ঠান্ডা। প্রতিদিন আজকে উঠাবেন এই গড়া? আবার কালকে না পরশু দিন? আর আবার গুণ দিন। গুণ কবে? গুণ দেবা গুণ দিন। বর্ষাকালে আরো বড় বড় ঢেউ হয় এখানে। গ্রামের কৃষক এভাবে নামাজ পড়ে। একদম রিয়েল শীতের সকাল দেখুন। এই জায়গাটা মাটি, একদম কাঁচা মাটি, এটা একটা সুইচ গেট, একদম রিয়েল। সকালে একটু উজু করছিলাম, পানি হাতে লাগানোর সাথে সাথে দেখি কি আমার হাতের হাড় পর্যন্ত কাঁপুনি শুরু হয়ে গেছে, ব্যথা করতেছে। বাংলাদেশের একদম দক্ষিণ অঞ্চল থেকে শীতের শুভ সকাল বন্ধুরা। বর্তমানে চলছে প্রচুর শীত, আর এই শীতের যে আবহাওয়া প্রকৃতি দক্ষিণ অঞ্চলে অর্থাৎ সুন্দরবনের আশেপাশের গ্রামে কেমন শীতের প্রকৃতি সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন বাগেরহাটের শরণখোলা অঞ্চলের এই শীতকালীন একটি সকাল। শুভ সকাল, এ হচ্ছে গ্রামের শীতকাল, শীতের খুব সকাল। একটু উজু করার জন্য পানি ধরছিলাম, দেখে কি হাড় পর্যন্ত গেছে, ঠান্ডা আর কাঁপুনি, শীত চলতেছে গ্রামগঞ্জে। আল্লাহু আকবার, এতটা। তো বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে গ্রামের নতুন আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদের। দেখছেন বাংলাদেশের গ্রাম, এই শীতকালের গ্রাম, প্রচণ্ড কুয়াশা। এই যে দেখুন কুড়ার নেই। এখন হচ্ছে ধান উঠে গেছে অলরেডি, শীতে ধান উঠে গেছে গ্রামগঞ্জে, এবং ধান মাড়াইও হয়ে গেছে। সেই ধানের যে নাড়া, সেই নাড়া দিয়ে এরকম কুড়ার মেয়ে করে রাখছে। এই যে দেখুন কি একটা অবস্থা, শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশটা আপনারা দেখুন। নদী নদী দেখাই যায় না। আমার পিছনটায় দেখুন কি অবস্থা। এখন বাজে কত? এই যে 6টা 7:58, অর্থাৎ এই 7টাই ধরুন। টেম্পারেচার চলতেছে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে এই রায়হান শরণখোলায়, বাগেরহাটের শরণখোলায়। আর এটা ফিল করতেছি 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতোই। কুয়াশায় আচ্ছন্ন গ্রাম, কিছুই দেখা যায় না দেখুন। ওই পাশটায় এই যে একটা নৌকা, নৌকা পিছনে গড়া বাঁধছে, গড়া। এটা আর কিছুক্ষণ পরে গড়া তুলবে, তোলার পরে মাছ উঠাবে। এই তোমরা গড়া কি উঠাবা? ওই যে গড়া বাঁধছে, কখন উঠাবে? ওটা কি 8টা 9টার দিক দিয়ে উঠায়? আজকেই উঠাবে? প্রতিদিন দেয়? কালকে দিবে? কালকে ও সে দিছে। ও আঙ্কেল, এই যে গড়া দিছেন না, গড়া কি প্রতিদিন দেন? প্রতিদিন না, আজকে উঠাবেন এই গড়া? আবার কালকে না পরশু দিন? আর আবার গুণ দিন। গুণ কবে? গুণ দেবা গুণ দিন। ও, তো আজকে তো এক জায়গায় যাচ্ছি, নাহলে যাচ্ছি বাগেরহাট, নাহলে আমি এই গড়া মাছ ধরা দেখতাম বা নিজেও নামতাম লাগলে এই শীতে। আচ্ছা, শীতে ওরাও কি করতেছে, গড়াটা দেখায় আসলে আপনাদের কিভাবে এই দেশ অঞ্চলের মানুষ গড়া দিয়ে তারপরে মাছ ধরে। এই যে দেখুন এইটুকু, ওইদিকে কোন পর্যন্ত তা দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। এই যে এখানে জাল, এই জালটা টেনে দিয়েছে, দেখছেন? টেনে দিয়েছে, অর্থাৎ রাত্রে যে জোয়ার ছিল, জোয়ারে এই অংশ সব ভরা ছিল পানিতে, তখন মাছগুলো কিছু এর মধ্যে আটকা পড়ে আছে। এখন জোয়ারটা আর যখন নেমে যাবে তখন এই জায়গাটা সব শুকনো হয়ে যাবে, কাদা। এরপর ওইখান থেকে মাছ ধরবে। শীত, অবস্থা খুবই খারাপ। সকালে একটু উজু করছিলাম, পানি হাতে লাগানোর সাথে সাথে দেখি কি আমার হাতের হাড় পর্যন্ত কাঁপুনি শুরু হয়ে গেছে, ব্যথা করতেছে, এইরকম অবস্থা। বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি শীতের গ্রাম্য সকাল, এবং সেটি হচ্ছে একদম নদীর
পার ঘেঁষা জেলে অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের এখান থেকে উঠি। এ পর্যায়ে চলে এসেছি এই এলাকার কলেজের সামনে। এটা একটা সরকারি কলেজ। গাঁও গ্রামে এইরকম শীতের সময় খেজুর গাছ থেকে এই যে খেজুর রস পাড়ে, তারপরে আমাদের এই এলাকায় খেজুর রসের সিন্নি বানায়, খেতে খুবই দারুণ লাগে। এই প্রচলনটা এখানে আছে। কলেজ স্টুডেন্টরাও যায়, এই যে এটা সেই কলেজ। আমরা এই শীতের সকালটা দেখুন গ্রামে। তো যা বলছিলাম, গাঁও গ্রামে এই যে শীতের রসের যে পিঠা, এটা এই অঞ্চলে খুব প্রচলন আছে। যেটা চালটা হচ্ছে আপনার যে আল্লা চাউল দিয়ে করে। আমি এখন যাব হচ্ছে বাস স্ট্যান্ড, ওখান থেকে যাব মূল বাগেরহাট শহরে। এখান থেকে প্রায় 50 কিলোমিটার সম্ভবত দূরে। আমি আসলে এক্স্যাক্টলি যে সঠিক যে দূরত্বটা আমার আসলে জানা নেই। এখান থেকে সোজা বাগেরহাট যাব। সেই মানুষ এখানে কোর্ট পরিচালনা করে এত দূর গিয়ে। গ্রামের প্রকৃতি, আমার আসলে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি গতকালই ঢাকা থেকে এসেছি। এই রকম যে শীতের পরিবেশ, সেটা দীর্ঘ অনেক বছর পরে মূলত আমি ফিল করতেছি। এরকম শীতকালীন পরিবেশে আমি মনে হয় অন্তত 25 বছর হবে। 25 বছরের মধ্যে এই শীতের আবহাওয়ার মধ্যে এত সকালের মধ্যে আমি নামিনি। এজন্য আমার একটু কষ্ট হচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন দেখতে থাকি গাঁও গ্রামের অবস্থা এবং আপনাদেরকে দেখাবো বাগেরহাট মূল শহর, সেখানে নিয়ে যাব ইনশাল্লাহ। তো সাথে থাকুন। আর একটা রিকোয়েস্ট, টুক করে একটু সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটা। একদম রিয়েল শীতের সকাল দেখুন। এই জায়গাটা মাটি, একদম কাঁচা মাটি, একটা সুইচ গেট, একদম রিয়েল। কত সুন্দর প্রাকৃতিক, যদিও কষ্টকর। অবশ্যই এই শীতের মধ্যে অনেকে কাজে নেমে পড়েছে। গা গরম করার জন্য একটু দৌড়াই, অনেক ঠান্ডা। আমরা অলরেডি চলে আসছি বাস স্ট্যান্ডে। এই যে বাস স্ট্যান্ডে চলে আসছি। এখানে থেকে ডাইরেক্ট ঢাকাও যায়, মানে বাগেরহাট যাব ঢাকার কোনো বাসে। সুন্দরবন এলাকায় সরাসরি আসা যায় এই বাসে। এই যে ফাল্গুনি, নিউ বলেশ্বর। বাসে শীতের সকালটা কীরকম বাসের থেকে দেখবো। রাস্তা সম্পূর্ণ কুয়াশায় আচ্ছন্ন, কিছু দেখা যায় না। আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে তাই। মোরগঞ্জ এলাকায় মধ্যে থামলো বিশাল, এখানে ফেরি ঘাট। তো নদী পার হতে হবে, পানগুসি নদী মোরগঞ্জের। এই যে সারি দেখতেছি, বাসের সারি, সব বাসগুলোই ফেরিতে উঠবে। তো মোটামুটি এখন একটু কুয়াশা কিছুটা হলেও কমছে। 8টা 13 বাজে। বিশাল বাসের লাইন, ফেরি একটা এসে ভিড়াচ্ছে। ফেরি অলরেডি একটা আসছে। তো এই ফেরিতে হয়তো যাওয়া হবে না, কারণ অনেক সিরিয়াল। হ্যাঁ, ফেরি একটা আসছে। প্রচণ্ড শীত, নদীতে কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে আছে, পুরা ভরে আছে নদী। কিচ্ছু দেখা যায় না, ওপারটা কিছু দেখা যায় না। সূর্যও অলরেডি উঠছে। আমরা কিছু খাওয়া দাওয়া করব এখন। দেখি রুটি খাবো। রুটি সকালে না খেয়ে বের হয়েছি। তো এখানে এই যে স্থানীয় পর্যায়ে এখানে ছোট ছোট হোটেল আছে। স্থানীয় পর্যায়ে সব হোটেল করছে। এখানে কোথাও যেন রুটি বেলতে দেখছি। দেখি তো রুটি খাওয়া যায় কিনা। রুটি আছে নাকি? রুটি, এই যে আপনি রুটি করেন না? রুটি করতেছে। রুটির সাথে কি আছে ভাই? ডাল ভাজি ডিম। ডাল ভাজি ডিম। আচ্ছা, ডাল ভাজি দিয়ে দেন, দুটো রুটি করেন। মাটির চুলায় রান্না হয় এই এলাকায়। এই এলাকায় আবার এদিকে কোনো গ্যাস নাই, গ্যাসের কোনো সিস্টেম নাই। অবশ্য সিলিন্ডারের গ্যাসের ব্যবস্থা আছে। লাকড়ি পুড়িয়ে রান্না করা হয়। সকালের নাস্তা ডাল ভাজি। এটা কি বলে? মসুরির ডাল। মসুরির ডাল আর হচ্ছে বুটের ডাল। ও আচ্ছা, বুটের ডাল। আর হচ্ছে আলু ভাজি।
লবণ একটু বেশি আছে ভাই, লবণ মানে একটু বেশি না? একটা ছেড়ে গেছে, আরেকটা আসলে তখন আমরা ওইটায় যাব। সূর্য অনেক প্রতীক্ষার পর উঠছে। ওই যে দেখা যাচ্ছে কার্গো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, এটা হচ্ছে পানগুসি নদী। এখানকার স্থানীয় যারা আছে তারা বলতেছিল যে এই পানগুসি নদীটা অনেক চিকন ছিল আর কি, তার খালের মতো ছিল, সেটা ভাঙতে ভাঙতে এত বড় হয়েছে। এই মোরেলগঞ্জের যে বাজারটাই নাকি ছিল এই নদীর মধ্যে। আমি কয়েক বছর আগেও এখান থেকে একটা রাস্তা ছিল ওইদিকে গ্রামের মধ্যে যাওয়া, অবশ্যই এখানে ঢুকে দেখি কোনো রাস্তা নেই, তো এখন রাস্তাটা ভিতর থেকে হয়েছে, তাই না ভাই? বিষয়টা এরকম। আপনার বাড়ি কোথায়? এদিকে রায়ন দেয়, আমারও রায়ন দেয়। ওই যে দেখা যায় বালুর যে কার্গোগুলো যাচ্ছে, এখন অনেক চওড়া হয়ে গেছে এই পানগুসি নদীটা। গাড়ি চলে আসছে, আমরা এখন ফেরিতে উঠবো, ফেরিতে মোরেলগঞ্জের ফেরিতে উঠতেছি। অনেক প্রতীক্ষার পর সূর্য উঠছে, এখন ছেড়ে দিবে। সূর্যের রশ্মি পড়ছে নদীর পানির মধ্যে, দেখতে খুবই চমৎকার। ওই যে হচ্ছে কার্গো, বড় কার্গো। নদীতে ব্রিজ হতে হতে একটা সময় দেখা যাবে যে এরকম ফেরি আর থাকবে না। ওপার থেকে ট্রলার আসছে, আর ওই যে কার্গো দেখুন পিছনে ধীরে ধীরে চলছে কার্গো। এগুলো যায় হলো মংলায়, খুলনায়, এই নদী ধরে, এই নদী ধরে মংলায় যায়, খুলনায় যায় কার্গোগুলো। নানান ধরনের পণ্যবাহী কার্গো এগুলো। অবশেষে বাগেরহাট আসলাম, একদম বাগেরহাট শহরে। এটা শহরের বাগেরহাটের বাস স্টেশন এটা। তো আমরা এখন এই দিক থেকে আসছি, আমরা এখন এদিকে যাব। এদিকটা হচ্ছে খুলনার দিকে এবং কোর্ট এদিকে। এখান থেকে ইয়া আছে, এই যে অটো আছে, অটোতে যাওয়া যায়। এই কোর্টে যাবেন নাকি? কোর্টের ওতে? আচ্ছা, এই দিক থেকে হলো খুলনায় যায় এই বাসগুলো। তো খুলনায় এই বাসগুলো যায়, আমরা অটোতে করে চলে যাব কোর্টে, বাগেরহাট কোর্টে। ফাইনালি বাগেরহাটের কোর্টের সামনে চলে এসেছি। এটা হচ্ছে বাগেরহাট কোর্ট, এটা হচ্ছে বাগেরহাট কোর্ট। আর এর সামনে আরও ওই সাইডে হচ্ছে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, তারপরে দর্শনীয় স্থানগুলো আছে ওইদিকে। খান জাহান আলীর মাজারও এখান থেকে বেশি দূর না, খুব কাছেই। তা আমরা এই যে বাগেরহাট কোর্টের দিকে ঢুকছি, এই যে জজ কোর্ট, জেলা কোর্ট, জেলা দায়রা জজ আদালত। এখানে কিছু বিল্ডিংয়ের কাজ চলতেছে কোর্টের মধ্যে। এই যে এখানে আরও বিল্ডিং হবে, কিছু বিল্ডিং ছিল, পুরানো বিল্ডিং ছিল, সেগুলো ভেঙে ফেলছে। কোর্টের কাজ শেষ করলাম, এখন আমরা এখান থেকে যাব বাইরের দিকে চলে যাব। একটু দেখাই, এই কোর্টের সামনে এখানে নানান ধরনের শীতের পোশাক বিক্রি করা হচ্ছে, শীতের পোশাক বিক্রি করতেছে। এগুলো সম্পূর্ণ সবগুলো পুরনো মনে হয়, পুরনো হয়। শীতের পোশাক বিক্রি করছে বাগেরহাট সদরে। প্রচণ্ড শীত চলছে বর্তমানে, যার কারণে শীতের পোশাকও বিক্রি হচ্ছে ব্যাপক। ফাইনালি রায়ন্দার দিকে ব্যাক করছি। লোকাল বাসগুলো এরকম হয়ে যায়, রোবেন, রায়ন্দা, বাগেরহাট থেকে এইগুলো লোকাল বাস মোরেলগঞ্জ যায়। প্রতিমধ্যে এটি হচ্ছে সাইনবোর্ড এলাকা, তো সাইনবোর্ডে একটু ভিড়া, এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবে বাস। আমি নামলাম এই জন্য আপনাদের দেখার জন্য। এই দিক থেকে বরিশাল যায়, বরিশাল বলে পিরোজপুরের দিকে এই দিকটা যায় সাইনবোর্ডের, আর এদিকটা হচ্ছে বাগেরহাট। হ্যাঁ, আর এদিক থেকে সুন্দরবন যাওয়ার জন্য যাওয়া যাবে।
রায়ন্দা, শরণখোলা এই সাইডটা দিয়ে যায়। এদিক থেকে সুন্দরবন খুব সহজে মানে একই বাসে যাওয়া যায়। এই যে একটা ইমা বাস সরাসরি ঢাকা থেকে আসছে, দেখে যে একদম লোকাল ছোট ছোট বাস এগুলো। পর্যায়ে আমরা মোড়লগঞ্জ ফেরি এখান থেকে ট্রলারে পার হচ্ছে ওপারে, 10 টাকা করে এখান থেকে নেয়। অনেক মানুষই এভাবে পার হয়। ওদিকটা আরেকটা আছে ট্রলার ঘাট, ওর একটা বড় একটা নদী, খুব স্রোত চলছে, অসাধারণ একটা ভিউ। বর্ষাকালে আরও বড় বড় ঢেউ হয় এখানে। ব্যাক করবো হচ্ছে ইজি বাইকে। যাওয়ার সময় তো গাড়িতে গেছিলাম, ইজি বাইক ও রায়ন্দায় যাবে কোনটা? ইজি বাইক কোনটা? এটা রায়ন্দায় কত করে? 80 টাকা। 80 টাকা ওই একই ভাড়া, ভাড়া ওই একই। না না, ওই যে গাড়িতেও তো 150 টাকা লাগে না, নিচে যাইতে বাগেরহাট যাইতে, আবার ডাইরেক্ট বাগেরহাটে গেলেও তো 150 টাকাই লাগে। 170 না, 170 টাকা। অবশেষে আমরা মোড়লগঞ্জ থেকে ইজি বাইকে রওনা দিলাম শরণখোলার দিকে। পুনরায় ব্যাক করছি শরণখোলার দিকে। মূল বাগেরহাট শহর ঘুরে টুরে আবার চলে আসছি জায়গায়। এই হলো গ্রামের, এখানে খেলাধুলা করতেছে পোলাপান, ব্যাডমিন্টন। অনেকটা নির্বাচনী হাওয়া চলতেছে, সবার মুখে নির্বাচন নিয়ে কথাবার্তা। এই হচ্ছে গ্রামের পরিস্থিতি, গ্রামের আবহাওয়া। দেখুন এখন দুপুরবেলা 3টা আপ। সকালবেলায় কি পরিমাণে কুয়াশা ছিল, এই যে 4টার কাছাকাছি, সেই তুলনায় এখন রৌদ্র উঠছে। আজ দীর্ঘ কয়েকদিন যাবৎ কোনো সূর্য ছিল না, মেঘাচ্ছন্ন ছিল। আজকে রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি, সেটা সকালবেলায় যে পরিমাণে কুয়াশা ছিল তাতে বোঝাই যায়নি যে এরকম একটা আবহাওয়া পাবো। তা আমরা এখন নামবো হলো ওই কোলায়। কোলা মানে কি? এই এলাকায় যে ধান চাষাবাদ করে যেসব মাঠ, ওইটাকে বলা হয় কোলা। এটা হলো চেয়ারম্যান হুজুরের বাড়ি, উনি এবার জামাতের চেয়ারম্যান, জামাত ইসলামের চেয়ারম্যান। এই মজা পুকুর, ছোটো ছোটো দেখতে মনে হয় যেন নোংরা পানি, আসলে কিন্তু না। উপরটায় পাতা পড়ে উপরটা এই কালার হয়ে গেছে, কিন্তু পানি ঠিক আছে। আবার পানি ওঠানামা করে জোয়ার ভাটায়। এই হলো কোলা। সর্ষে ফুল এখানে ফুটছে, এই হচ্ছে কোলা। এখানে দেখতেছি চাষাবাদ করতেছে একজনে। কি চাষাবাদ করতেছে? টমেটো লাগাইছে। টমেটো লাগাইছেন নি? আর কি? টমেটো, মরিচ আর সব একই এর মধ্যে, আলাদা আলাদা? এই জায়গায় শুধু টমেটোই হবে। কতদিনের মধ্যে হবে এটি? ফাল্গুন মাস, 1 মাস না 2 মাস? 1.5 মাসের মধ্যে ফল ধরবে না? আচ্ছা, এই যে এখানে মিষ্টি কুমড়া লাগাইছে। তা মূলত হচ্ছে এই দক্ষিণাঞ্চলে উত্তরাঞ্চলের থেকে একটু পরে চাষাবাদ হয়, এর আবহাওয়াজনিত কারণে। কারণ হচ্ছে এখন এখানে এই যে গাছগুলো লাগাইছে, টমেটো গাছ, মিষ্টি কুমড়া, এগুলো কিন্তু উত্তরাঞ্চলে অলরেডি হয়ে গেছে। ওইগুলো ঢাকা শহরে অলরেডি অনেক দামে বিক্রি হচ্ছে, কিন্তু এইখানে এই অঞ্চলের কৃষি ফলাদি এগুলো হইতে দাম কমে যায়। যেমন আলু, এখন আলু লাগাবে, অথচ ঢাকা শহরে কিন্তু নতুন আলু অলরেডি উঠে গেছে, এবং সেই উঠে গেছে দাম প্রথমে 80 টাকা 100 টাকা ছিল, এখন দাম কমে গেছে। আর এই অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত আলু লাগায়নি। এর কারণ হচ্ছে আবহাওয়াজনিত কারণে এখানে একটু পরে লাগাইতে হয়। যেমন ওখানে যখন ধান উঠে যায়, আর এখানে তখন ধান এই ক্ষেতে পানি থাকে, যার কারণে চাষাবাদ একটু দেরিতে হয়। এই যে কলই গাছ, এই কলই আবার এই যে উপরের যে অংশটা, এটা খাওয়া যায়, কুড়ি।
উত্তরের দিকে অলরেডি কলই শাক উঠে গেছে, ফুলও ফুটছে, আর এখানে ছোট ছোট কলই। এই যে দেখেন এখানে টমেটো গাছে দিচ্ছে, কীটনাশক দিচ্ছে টমেটো গাছে। আর এই তো কলই এখানে একটু বড় হয়েছে। এদিকে ধানের অর্ধেক কাটে, ধান গাছের অর্ধেক কাটে আর অর্ধেক উঁচু থাকে, এর ভিতরে কলই দেয়, ওইটা বেয়ে ওঠে কলই। আর উত্তর অঞ্চলে একদম ওই ধান গাছের গোড়া থেকে কাটে। কত সুন্দর গ্রামের কোলা, কত সুন্দর গ্রামের কোলা। এই যে আলুর ক্ষেত, ছোট ছোট চারা হয়েছে কেবল। হ্যাঁ, ছোট ছোট চারা হয়েছে, আলুর ক্ষেত। আর কয়েক মাস পরে এখানে আলু হবে। এই যে দেখুন আরেকটা বীজতলা, পলি দিয়ে ঢাইকা দিছে, একটু একটু ফুকা, এর ভিতর থেকে চারা গাছ বের হবে। এখানকার কৃষির ব্যবস্থাপনা এরকম। এটা আবার কাটে নাই, কারণ কি? গ্রামের কৃষকরা এভাবে নামাজ পড়ে। পলিথিন দিয়ে ঢাকা কা এগুলা? তো পলিথিন দিয়ে ঢাকা, শশার আড়ি আরো শশা রুইবে, তাই পলিথিনে ঢাকা, কোনো ফুটা টুটাও নাই। ওই সাইডে দেখছি ফুটা আর এই সাইডে ফুটা নাই, কারণ কি? হ্যাঁ, ওই তো আদি আপনার চারা বানাই চারা চারা হয়, চারা বানাই না, ওর ভিতর নিচে কি চারা রইছে? হ্যাঁ, একুলি রই নাই, উকুলি রইছে। ওই তো ওই তাহলে ঢাইকে দেওয়ার কারণ কি? রেখে দেওয়ার কারণ ওই তোমার আর তুফান তুফান লাগবে না, ওই বন্ধন আর ওই জন্য ও আচ্ছা, বন্টন মরে যাইবে। বন্ধন পলিথিনের আর হ্যাঁ বুঝছি, ওই সংশ্লেষণ করতে পারবে না, যার কারণে। হ্যাঁ, আর ওই মাটিতেও আগলা থাকছে, আগলা তাহলে পুরার মাই বিশাল। ওই এখন কাগজ কিনতে পাঠায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাবা, কয়টা গরু? 4টা। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আবার দেখা হবে অন্য কোথাও। ততক্ষণ ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।